দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টিভির ফ্যাশন রূপ মাধুর্য বিষয়ক বিশেষ আয়োজন ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠান। সাথে আছি আমি তাবাসসুম প্রিয়াঙ্কা। মানুষ বরাবরই সৌন্দর্য পাগল, আর মানুষ তাই সুন্দরকে বেছে নেয়। নিজেকে সবার মধ্যে সুন্দরভাবে উপস্থাপন করার ইচ্ছা থেকেই মানুষ সৌন্দর্য চর্চা করে। পোশাক কেবল একটি পরিধানযোগ্য বস্তু নয়, এটি হলো একটি ভাষা। প্রসাধনী হচ্ছে দেহের বাইরের পরিচর্যা এবং সৌন্দর্যের মূল উৎস কিন্তু দেহের ভেতর। তাই বাইরের পরিচর্যার সঙ্গে দেহের ভেতরের পরিচর্যাও প্রয়োজন। কিছু অভ্যাস বা সতর্কতাই কিন্তু আমাদেরকে দেবে সুস্থ, সুন্দর এবং আকর্ষণীয় অবয়ব। সৌন্দর্যের আদ্যপাত্য নিয়েই ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠান। দর্শক, এই পর্যায়ে আমরা জেনে নেব কিছু ঘরোয়া টিপস। ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানের সাথেই থাকুন। পর্যাপ্ত পানি পান করুন। প্রতিদিন কমপক্ষে 8 থেকে 10 গ্লাস পানি পান করুন। সফট ড্রিঙ্কস বা বেশি চিনিযুক্ত পানীয়ের পরিবর্তে সাধারণ পানি বা ডিটক্স পানি বেছে নিন। খাবারের আগে পানি পান করলে অতিরিক্ত খাওয়া কমে যায়। প্রতিদিন স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার নির্বাচন করুন। শাকসবজি, ফলমূল, প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বি খাওয়ার চেষ্টা করুন। পরিশোধিত খাবার, প্রসেসড ফুড এবং অতিরিক্ত চিনি এড়িয়ে চলুন। ফাইবারযুক্ত খাবার, ডাল, বাদাম, সবুজ শাকসবজি বেশি করে খান। নিয়মিত এবং পরিমিত খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। নির্দিষ্ট সময়ে খাবার খান এবং কোনো খাবার বাদ না দিন। অতিরিক্ত খাওয়া এড়াতে ধীরে ধীরে মনোযোগ দিয়ে খাবার খেতে হবে। ক্ষুধার্ত থাকলেই খাওয়া উচিত, শুধুমাত্র অভ্যাসগত কারণে নয়। স্বাস্থ্যকর রান্নার পদ্ধতি অনুসরণ করুন। ভাজা খাবারের পরিবর্তে সেদ্ধ, গ্রিল বা বেক করা খাবার খান। অতিরিক্ত লবণ এবং চিনি ব্যবহার এড়িয়ে চলুন। তেল কম ব্যবহার করে রান্না করার চেষ্টা করুন। প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাট গ্রহণ করুন। মাছ, ডিম, বাদাম, মুরগি, দই, ছোলা এবং অন্যান্য প্রোটিন সমৃদ্ধ খাবার খান। অলিভ অয়েল, বাদাম, চিয়া সিড, অ্যাভোকাডো ইত্যাদির মাধ্যমে স্বাস্থ্যকর ফ্যাট গ্রহণ করুন। বাইরের খাবার কম খান। বাসার রান্না করা খাবার খাওয়ার অভ্যাস করুন। ফাস্ট ফুড এবং প্রসেসড খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন। রেস্টুরেন্টের খাবার অর্ডার করার সময় স্বাস্থ্যকর অপশন বেছে নিন। খাবারের তালিকা, ডায়েট প্ল্যান তৈরি করে সাপ্তাহিক বা দৈনিক খাবারের পরিকল্পনা করুন, যাতে পুষ্টি নিশ্চিত হয়। বাজার করার সময় স্বাস্থ্যকর খাবার কেনার তালিকা তৈরি করুন। খাবারের প্রতি সচেতনতা গড়ে তুলুন। কখন ক্ষুধার্ত এবং কখন শুধু মন খারাপের কারণে খাচ্ছেন তা বুঝতে শিখুন। খাবার খাওয়ার সময় ফোন বা টিভি দেখা থেকে দূরে থাকুন, এতে খাবারের প্রতি মনোযোগ বাড়বে। পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত ব্যায়াম করুন। ভালো খাওয়ার পাশাপাশি পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন, 7 থেকে 8 ঘন্টা। নিয়মিত ব্যায়াম করলে শরীরের বিপাকক্রিয়া ঠিক থাকবে এবং ক্ষুধা নিয়ন্ত্রণে থাকবে। ধৈর্য ধরুন এবং ধীরে ধীরে পরিবর্তন নিয়ে আসুন। হঠাৎ করে সব বদলানোর চেষ্টা না করে ধাপে ধাপে ভালো অভ্যাস গড়ে তুলুন। দীর্ঘমেয়াদী স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলাই মূল লক্ষ্য হওয়া উচিত। দর্শক, এ পর্যায়ে শুনবো একজন এক্সপার্টের কথা। আমরা যারা রোজা রাখি তাদের খাদ্যাভ্যাসটা অনেক বেশি জরুরি এবং এই ব্যাপারে আমাদের আসলে সচেতন থাকতে হয়। আর আমরা যারা বিশেষ করে স্বাস্থ্য এবং পুষ্টি নিয়ে কাজ করি, আমাদের এই দিকটা অনেক বেশি দেখতে হয় যে সব আমাদের জনগণ কিভাবে এই রোজাটা পালন করছে, তারা যেন সুস্থ থাকে, স্বাভাবিক জীবনযাপন করে রোজাটাকে যেন পালন করতে পারে, সেই দিকটা আসলে আমাদের দেখা উচিত। তো এখন এই বছর রোজা যেই মাসে শুরু হওয়া, তো একটা আমাদের খুব ভালো দিক যে এখন খুব বেশি গরম পড়ে নাই। তো সেই দিক থেকে আমরা আসলে ভাগ্যবান বলতে পারি যে অত গরমে আমরা রোজা রাখছি না এই বছর। তো রোজার মধ্যে আমাদের যে খাদ্যাভ্যাসটা হয়, যে আমরা সবাই জানি যে একদম আমাদের যে স্বাভাবিক যে খাদ্যাভ্যাস বা আমাদের যে রুটিন যে লাইফ, সেটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে আমরা খেতাম দিনে, ঘুমাতে যেতাম, আমরা সারা রাত ঘুমাতাম, সকালে উঠে খাবার খেতাম। এখন রোজার সময় আসলে আমাদের পুরো রুটিনটাই চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের যে অভ্যাসটা সেটা হচ্ছে আমরা সারা দিন না খেয়ে থাকি। আমাদের খাওয়াটা শুরু হচ্ছে আমাদের ইফতার দিয়ে, তারপরে হচ্ছে ইফতারের পরে সেহরি। এই হচ্ছে আমাদের মোটামুটি খাদ্যাভ্যাসের যে তালিকাটা সেটা। এখন তাহলে আমরা আসি, আমরা কি খাবো, কিভাবে খাবো, আমরা স্বাভাবিক অবস্থায় কি খেতাম, এখন কীভাবে খাবো, সেটা একটা আমাদের জন্য অত্যন্ত জরুরি একটা দিক। যে এখন যেটা কথা সবচেয়ে ইন্টারেস্টিং দিক হচ্ছে এটা, আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা মনে করি কি যে রোজে আমরা এতক্ষণ না খেয়ে থাকি, আমাদের মধ্যে খাবার কম হয়ে যায়। কিন্তু হিসাব করে যদি দেখি, আমাদের কিন্তু খাবার কম হয় না, শুধু সময়টা পরিবর্তন হয়, বেলারও কিন্তু চেঞ্জ হয় না। আমরা নর্মালি কী খাই, সকালে নাস্তা খাই, দুপুরে ভাত খাচ্ছি,
খাচ্ছি, বিকালে কোনো নাস্তা খাই, রাতে আবার আমরা ডিনার করি। ঠিক রোজার সময় আমরা কি করি, আমরা ইফতার খাচ্ছি, ইফতারে আমরা নাস্তা যা খাই তার চেয়ে অনেক বেশি খাই, তারপরে আমরা রাতেবেলা আমরা ডিনারটা খাচ্ছি, তারপরে ভোর রাতে উঠে সেহরির সময় আমরা আরেকটা খাবার খাই। সুতরাং খাবার কিন্তু দেখেন 3টা বেলাই খাচ্ছি। সুতরাং খাবারের পরিমাণ বা খাবারের বেলা এটা কিন্তু আমাদের চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে সময়টা। তো সেই দিকটা মনে রেখে যে আমরা রোজায় কাহিল হয়ে গেলাম, সারাদিন না খেলাম, এটা কিন্তু আমাদের আসলে মাথায় থাকাই উচিত না। এরপরে আমরা যেটা আসি, আমাদের এখন কি খাবো না। আমরা নর্মালি যেই খাবারগুলো খাই রোজার সময় কিন্তু আমাদের সেই খাবারগুলো মোটেও খাওয়া উচিত না। কারণ এখানে কি হয়, আমরা সারাদিন না খেয়ে থাকি, দীর্ঘ সময় আমরা উপবাসের মধ্যে থাকি এই পবিত্র রমজানের দিনে। তাহলে আমাদের ফার্স্টে চিন্তা করতে হবে তাহলে আমরা ইফতারে কী খাবো। আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে স্বাভাবিক অবস্থা এবং রোজার মধ্যে আরেকটা যেটা বড় তফাৎ সেটা হচ্ছে পানি। আমরা যখন রোজা না রাখি তখন কিন্তু আমাদের পানি পিপাসা লাগলে আমরা যখন খুশি পানি খাই। আর পানি পিপাসাটা আমাদের কখন পায়, যখন আমার শরীরে দরকার হয় তখনই কিন্তু পানি পিপাসা পায়। তো সেই জিনিসটা কিন্তু রোজার সময় আমরা পানিটা খেতে পারি না। সুতরাং আমাকে পানি খেতে হবে কোন সময়টাতে, ইফতার এবং সেহরির মাঝখানে যে সময়টা, এই সময়টাতে আমার যে পানির চাহিদা, সেই পানির চাহিদাটা আমাকে পূরণ করতে হবে। তো সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এখন যদি আমরা ইফতারে আমরা কি খাই, এখন প্রায় আমাদেরকে জিজ্ঞেস করে আমরা যারা নিউট্রিশনে কাজ করি যে আপা পেঁয়াজু বেগুন এগুলো কি খাওয়া যাবে কি না, মুড়ি ভাজা খাওয়া যাবে কি না। তা আমরা বলি যে এবং যেটা বলা উচিত আমি মনে করি যে পেঁয়াজু বেগুনি ছোলা এগুলো সবই কিন্তু পুষ্টিকর খাবার। এগুলো কিন্তু কোনোগুলাই এমন না যে খাবার না, এগুলা কখন আপনার জন্য ঠিক না। যদি আপনার পেঁয়াজু বেগুনি কিংবা মুড়ি ভাজা খেয়ে আপনার অ্যাসিডিটি সমস্যা হয় কিংবা অতিরিক্ত তেলের কারণে আপনার সমস্যা হয়, সেই ক্ষেত্রে আপনি খাবেন না। কিন্তু যারা বিশুদ্ধ তেল দিয়ে বাড়িতে বানাচ্ছে পেঁয়াজু বেগুনি তারপরে মুড়ি মাখা, এগুলো যদি বাড়িতে বিশুদ্ধ উপায়ে করা হয় এবং আপনার যদি পেটে সহ্য হয়, আপনার অ্যাসিডিটি সমস্যা না হয়, তাহলে আপনি খেতে পারেন। কিন্তু আরেকটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, আপনার খাবারটা যেন সুষম খাবার বা ব্যালেন্স ডায়েট হয়। দেশ টিভির ফ্যাশন এবং রূপ মাধুর্য বিষয়ক বিশেষ আয়োজন ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানের প্রতি পর্বে আমাদের সাথে থাকেন একজন আমন্ত্রিত অতিথি। আজকে স্টুডিওতে আছেন আমাদের সাথে চিত্রনায়িকা মৌ খান। আমন্ত্রণ ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানের আজকের আয়োজনে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে সুন্দর লাগছে অনেক। থ্যাংক ইউ, আপনাকে অনেক সুন্দর লাগছে। এই যে আমরা একজনকে বলছি সুন্দর লাগছে, আমাদের এক একজনের কাছে তো সৌন্দর্যের ব্যাখ্যা এক এক রকম। আপনার কাছে সৌন্দর্যের ব্যাখ্যাটা কি? আমার কাছে সৌন্দর্য বলতে বোঝায় যে ভিতর থেকে সুন্দর থাকা, ভিতর থেকে মন ভালো থাকলে আসলে মানুষকে অনেক সুন্দর গ্লো করে চেহারা। ইনার বিউটিটা। ইনার বিউটি, রাইট। ঠিক আছে। সৌন্দর্য মেনটেন করবার ক্ষেত্রে যেহেতু চিত্রনায়িকা হিসেবে কাজ করা হয়, তো সচরাচর যারা স্ক্রিনে কাজ করে তাদের থেকে নায়িকাদেরকে একটু বেশি ডায়েট প্ল্যান থাকে বা একটু বেশি সৌন্দর্য মেনটেন করতে হয়? তা তো অবশ্যই, একটু স্লিম থাকতে হয়, খাওয়া দাওয়া ঠিক মতো মেনটেন করতে হয়, জিম করতে হয়, সবকিছু মেনটেন করতে হয়। আপনি সৌন্দর্য মেনটেন করার ক্ষেত্রে কি কি রুটিন ফলো করেন? আমি আমার সবার আগে পানি খাই, আমি প্রচুর পানি খাই, ঘুমটা প্রপার হওয়ার চেষ্টা করি, কারণ ঘুমালে চেহারা এমনি গ্লো করে। আর একটু তো স্কিন কেয়ার, টেক কেয়ার এসব তো থাকেই, সব কিছু মিলিয়ে। চিত্রনায়িকা হবার পরিকল্পনাটা বা এই সেক্টরে আগাতে চান, এটা কখন অনুধাবন করলেন? আসলে আমি শুরু থেকেই বলে আসি যে আমি কখনোই চিত্রনায়িকা হওয়ার প্ল্যান আমার ছিল না। আমার ছোটবেলা থেকে ভালো লাগতো শোবিজ অঙ্গন, ভালো লাগতো কাজ, ভালো লাগতো, দেখতাম প্রচুর টিভি দেখতাম, সিনেমা দেখতাম, বাট কখনো নিজে নায়িকা হব এটা কখনো চিন্তা করিনি। আমি যখন পড়াশোনা করছিলাম তখন এক ডিরেক্টর আর কি আমাদের ফ্যামিলির পরিচিত ছিলেন, সুজন বড়ুয়া দাদা, আমি সবসময় বলে আসি, ওনার আসলে অনুপ্রেরণায় শুরু করা। লাস্ট অমানুষ হলো মানুষ সিনেমাটি আপনার মুক্তি পেয়েছে। এরপরে পাইপলাইনে এখন বর্তমানে কোনো কাজ আছে যে ঈদের সময় বা এরপরে রিলিজ হবে? ঈদের 3 সপ্তাহ পরে আমার একটা সিনেমা আসছে, বান্ধব। এটা সুবিধা বঞ্চিত শিশুর গল্প। আশা করি দর্শক খুব পছন্দ করবে, কারণ একেবারে ভিন্ন পটভূমিতে নির্মাণ করা হয়েছে একটা চলচ্চিত্র। দর্শক খুব পছন্দ করবে ইনশাআল্লাহ। চলচ্চিত্র ছাড়াও ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ, যেহেতু এখন খুব বেশি কাজ হচ্ছে এই সেক্টরগুলোতে, এখানে কাজ করার ইচ্ছে কি আছে? আমি একটা কাজ করেছি মাফিয়া, শাহিন সুমন পরিচালিত মাফিয়া ওয়েব সিরিজে। আমার সাথে আমার কো-আর্টিস্ট ছিলেন আনিসুর রহমান মিলন ভাইয়া। তো কাজটা বেশ প্রশংসনীয় হয়েছে, ক্লিপ অনেকে দেখছে, অনেকে এখনো শেয়ার করছে, সবাই বলছে খুব ভালো হয়েছে। তো এটা রেসপন্স অনেক ভালো ছিল।
বান্ধব সিনেমায় কাজ করার অভিজ্ঞতাটা একটু যদি আমাদের সাথে শেয়ার করেন। বান্ধবে কাজ করার অভিজ্ঞতা বলবো যে একেবারেই ডিফারেন্ট ছিল, কারণ যেহেতু সুবিধাবঞ্চিত একজন বাচ্চার গল্প, তো মেয়েটাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, মানে আমাকে অনেক, আমি এখানে পার্সোনালি অনেক স্ট্রাগল করেছি। যেমন আমাকে ডিরেক্টর বলেছিলেন যে অনেক ওয়েট লুজ করতে হবে, আমি রাতে না খেয়ে থাকতাম আচ্ছা একেবারে। তারপর ন্যাচারাল মেকআপে আমি শুটিং করেছি, মানে কোনো মেকআপ ছাড়া শুটিং করেছি। তারপর একটা শট ছিল পানির মধ্যে শুয়ে থাকতে হবে, পানির পাশে। তো আমি সারাদিন অলমোস্ট প্রায় 7-8 ঘন্টা একটু পর পর পানিতে থাকতে হয়েছে। তো আমার পুরো শরীর একদম স্যাঁতসেঁতে হয়ে গিয়েছিল, মানে খুব কষ্ট করেছি আর কি কাজটা করার জন্য। এই যে এই কাজটাতে এত কষ্ট করলেন, ওয়েট লুজ করা থেকে শুরু করে নো মেকআপ, পানির সাথে একটা সিন ছিল, তো এরকম চ্যালেঞ্জিং যদি আরো ক্যারেক্টার আপনার কাছে আসে, অফার হয়, সেই ক্ষেত্রেও কি আপনি সেই চ্যালেঞ্জগুলো গ্রহণ করবেন? অবশ্যই, কারণ আমার আসলে চ্যালেঞ্জিং কাজ করতেই ভালো লাগে, যেখানে কাজ করার অনেক জায়গা থাকে, যেখানে আসলে মনে হয় যে অনেক কিছু নিজের অভিনয় দক্ষতা দেখাতে পারবো, সেই কাজগুলো আমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করে। আমি রিসেন্ট একটা সিনেমা সাইন করেছি, চাইল্ড অফ দ্য স্টেশন, এটা 9 তারিখ থেকে ইনশাল্লাহ শুটিং শুরু হবে। তো এই গল্পটাও অনেকটা সিমিলার, যে এরকম চ্যালেঞ্জিং ক্যারেক্টার। কি কি ধরনের চ্যালেঞ্জ আমরা যদি একটু শুনি? জানি যে চলচ্চিত্রের কথাগুলো আসলে বলা যায় না, কারণ সেটা তো দর্শকদের জন্য সারপ্রাইজ থাকে, তারপরেও যদি 2-1টা চ্যালেঞ্জের কথা আমরা। এখানে আসলে স্টেশনের পথ শিশুদের নিয়ে কাজ করা হচ্ছে, সো ওই গল্পটা, ওই পটভূমিটা তুলে ধরা হয়েছে, সো দর্শক মনে হয় অনেক পছন্দ করবেন বেশি। আপনার কাছে কি কমার্শিয়াল একজন চলচ্চিত্র নায়িকার যেই নাচ গানে ভরপুর থাকবে, সেগুলো থেকে কি বাস্তবধর্মী ক্যারেক্টারগুলো বেশি প্রেফার করেন, ভালো লাগে? আমি যেহেতু দুটোতেই কাজ করছি, আমার কাছে আমি বলবো যে আমি কমার্শিয়ালও কাজ করেছি, আমি বাস্তবধর্মী সিনেমা তো একটা করলাম, আমার ম্যাক্সিমাম কাজই কমার্শিয়াল কাজ। বাট কমার্শিয়াল কাজ আমাকে একরকম আনন্দ দেয়, বাস্তবধর্মী কাজগুলো আমাকে আরেক রকম আনন্দ দেয়। যারা সিনেমায় আসতে চায় নতুন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? নতুন যারা আসতে চায় তাদেরকে বলতে চাইবো যে তারা যেন শিখে আসে, কারণ এই জায়গাটা আসলে অভিনয়টা জানা অনেক ইম্পর্টেন্ট। অভিনয়টা একটু চর্চা থাকলে আসলে জায়গাটা আরো স্মুথ হয়ে যায়, আরো একটু এগিয়ে যাওয়া যায়। অনেক ধন্যবাদ আমাদের এই আয়োজনে আসবার জন্য, এবং আপনার পথ চলা সবসময় সুন্দর হোক, এটাই আমাদের প্রত্যাশা। আপনাকেও ধন্যবাদ, দেশ টিভিকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, দেশ টিভির ফ্যাশন এবং রূপ মাধুর্য বিষয়ক বিশেষ আয়োজন ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানের আজকের পর্ব এখানে শেষ করছি। আমাদের আজকের আয়োজনের কোনো অংশ আপনারা যদি মিস করে থাকেন, তাহলে তা দেখে নিতে পারেন দেশ টিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।